নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএসএম মোহাম্মদ নাসির উদ্দিন ও চেয়ার নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। দুপুর 1:30টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এর আগে শপথ নিতে দুপুরের দিকে সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে আসেন সিইসি সহ চেয়ার নির্বাচন কমিশনার। গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সচিব এএসএম মোহাম্মদ নাসির উদ্দিন। তার সঙ্গে চেয়ার নির্বাচন কমিশনারের নামও ঘোষণা করা হয়েছে। ওই চেয়ার নির্বাচন কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা দায়রা জজ আব্দুর রহমানের ছেলে মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। যেহেতু কোনো রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না, সেহেতু এখানে নবাগত নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ বলে কিছু নেই বলে জানিয়েছেন নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। তবে নির্বাচনী আমেজ শুরু হলে রাজনৈতিক দলগুলো উত্তেজনা নির্ভর করবে প্রস্তুতির উপর। অপরদিকে নির্বাচন কমিশনের জন্ম লগ্ন থেকে যে ত্রুটিপূর্ণ আইন রয়েছে তা সংশোধনের মাধ্যমে যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, তবে জনগণের ভোটাধিকার প্রয়োগের আস্থা এখন বড় বিষয় বলে মনে করেন আরেক নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম। বিস্তারিত আবু সাইদ অপুর বিশেষ রিপোর্টে। সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করে দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, যে কমিশনের ওপর থাকবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ভার। এত বড় চ্যালেঞ্জ নবাগত নির্বাচন কমিশনের পক্ষে উত্তরণ হওয়া কতটুকু সম্ভব তার স্পষ্ট ব্যাখ্যা দেন স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। বলেন, যেহেতু কোনো রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না, সেহেতু এখানে নবাগত কমিশনের চ্যালেঞ্জ বলে কিছু নেই। আগামী নির্বাচনটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, ভালো হবে একটু আশা করতে পারি। কারণ হচ্ছে এটা কোনো রাজনৈতিক সরকার অধীনে নির্বাচন হচ্ছে না, সেজন্য নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ অনেক কম। এখন কথা হচ্ছে তার ভিতরেও চ্যালেঞ্জ আসবে যখন পুরোদমে নির্বাচনী বিষয় শুরু হয়ে যাবে, তখন হয়তো দলগুলোর মধ্যে অনেক উত্তেজনা দেখা দিবে। এখন যে শান্ত দেখা যাচ্ছে সেটা হয়তো থাকবে না। আর নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম বলেছেন, নির্বাচন কমিশনের জন্মলগ্ন থেকে যে ত্রুটিপূর্ণ আইন রয়েছে তার সংশোধনের মাধ্যমে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তবে জনগণের ভোটাধিকার প্রয়োগের আস্থা এখন বড় বিষয়। বাংলাদেশের শুরু থেকে নির্বাচন কমিশন যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছে, যেমন ধরেন যে জনগণের আস্থা অর্জন করা, এটা বেশিরভাগ কমিশনের ক্ষেত্রে একটা বড় ইস্যু ছিল। কমিশন জনগণকে আস্থা আনতে পারে না, কিন্তু আমরা সবাই জানি যে ইলেকশন বিলংস টু দ্য পিপুল। সো ওইটা নিয়ে এদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে যে নির্বাচনকে কীভাবে জনগণের কাছে ফিরিয়ে দেওয়া যায়। সবকিছু ছাপিয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা থেকে পিছিয়ে নেই নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ ও নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম। আমি সবসময় বিশ্বাস করি যে ইলেকশন ইজ ইকুয়াল টু ট্রান্সপারেন্সি। কাজে যত বেশি তারা স্বচ্ছ হবে, যত বেশি অ্যাকাউন্টেবল হবে, কমিশনের গ্রহণযোগ্যতা তত বাড়বে। ভোটার তালিকা, হালনাগাদের কাজ, তারপরে বিদেশে যারা আছেন তাদেরকে রেজিস্ট্রেশনের কাজ, এগুলো চলছে, কিন্তু এগুলো চলমান। আমরাও কিছু জিনিস রিকমেন্ড করছি, সেগুলো সেভাবে হবে। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। দর্শক, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আছেন সহকর্মী রাকিব হাসান, যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, শপথের পর তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া কি জানতে পেরেছেন নতুন কমিশনের? ধন্যবাদ আপনাকে। আসলে ঠিক যেমনটি বলছিলেন যে আমি সেই সূত্র ধরে আমাদের এর আগের সংবাদটিতে যে বিষয়টি জানিয়েছিলাম যে শপথ নেওয়ার জন্য প্রস্তুত ছিল হাইকোর্ট ডিভিশনের এই জাজেস লাউঞ্জ, অল্প কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 1:30টার দিকে কিন্তু সেই শপথ অনুষ্ঠানটি শুরু হয়। নতুন যে নির্বাচন কমিশনার এবং সিইসি সহ তারা এরই মধ্যে নিয়োগ পেয়েছেন, তারা কিন্তু এরই মধ্যে শপথ নিলেন। শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার, প্রধান বিচারপতি আসলে সৈয়দ রেফাত আহমেদ। তিনি কিছুক্ষণ আগেই কিন্তু প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য যে নির্বাচন কমিশনার রয়েছেন তাদেরকে শপথ বাক্য পাঠ করিয়েছেন এবং তাদের বিষয়ে আসলে শপথ বাক্য পাঠ করার পর এই কিছুক্ষণ আগেই কিন্তু তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন নতুন নবনির্বাচিত সিইসি। তিনি আমাদেরকে যে বিষয়গুলো জানিয়েছেন
যে আসলে তিনি যেই শপথ বাক্যটি পাঠ করলেন, তিনি এই শপথ বাক্যের প্রতিটি অর্থ, তিনি যে শব্দ রয়েছে শব্দকে তিনি মূল্যায়ন করবেন এবং তার মর্যাদা রাখবেন। এবং আরেকটি বিষয় কিন্তু আমাদের প্রশ্ন ছিল যে বর্তমান সময়ে যেই নির্বাচনটি নিয়ে নানান গুঞ্জন হচ্ছে, কেমন হবে নির্বাচন বা কারা কারা অংশগ্রহণ করবেন এবং নির্বাচনকে কতটা গ্রহণযোগ্য করতে পারবেন তিনি, সেই বিষয়টি নিয়ে তাকে আমাদের প্রশ্ন ছিল। সেই প্রধান নির্বাচন কমিশনার কিন্তু আমাদেরকে জানিয়েছেন তিনি একটি সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা দরকার তার সব কিছুই তিনি করবেন এবং তার বিগত সময়ে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করার তার যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সবাইকে নিয়ে, সব শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে রাজনৈতিক দল যারা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু একটি সুষ্ঠু, সুন্দর তিনি নির্বাচন উপহার দিবেন এবং তিনি অনেক চ্যালেঞ্জ রয়েছেন বলে তিনি জানিয়েছেন। সব চ্যালেঞ্জকে তিনি মোকাবেলা করেই সেই নির্বাচনটি উপহার দিতে পারবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে নির্বাচন কমিশন সংস্কার সহ বেশ কিছু সংস্কারের জন্য বর্তমান সরকার যে উদ্যোগগুলো নিয়েছেন সেই বিষয়টি নিয়েও তার সাথে কথা হয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে সকল সংস্কারই কিন্তু দরকার রয়েছেন। যেহেতু বিগত সময়ে অনেক কিছুই সমস্যা দেখা দিচ্ছে, সেই সমস্যাগুলোর সমাধান করে বিভিন্ন বিষয়, বিভিন্ন বিভাগ রয়েছে, সেই বিভাগগুলোতে সংস্কার এনেই কিন্তু একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচন করা সম্ভব এবং সেই সংস্কারের পরেই তিনি কিন্তু নির্বাচনগুলো আয়োজন করবেন এবং নির্বাচন যেন সবাই অংশগ্রহণ করতে পারেন এবং সেই বিষয়ে তিনি সবার সাথে আলোচনা করবেন এবং সুষ্ঠু, সুন্দর নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন সংস্কারের গঠিত যে কমিশন রয়েছে সেই কমিশনের কাছ থেকে যে প্রস্তাবগুলো আসবেন সেই প্রস্তাবগুলো নিয়ে তিনি কাজ করবেন। অর্থাৎ তার একটি ভালো নির্বাচন করার জন্য সব ধরনের উদ্যোগ তিনি গ্রহণ করবেন। আরেকটি বিষয় কিন্তু আমরা তাদের কাছে প্রশ্ন করেছিলাম, বিগত সময়ে যে আওয়ামী লীগ সরকারকে তারা যা দেশ ত্যাগ করেছেন তারা কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা, এই ধরনের কোনো উদ্যোগ প্রধান নির্বাচন কমিশনার নেবেন কিনা, এ বিষয়ে তার কাছে আমাদের প্রশ্ন ছিল। তিনি কিন্তু জানিয়েছেন যে আসলে যেহেতু আওয়ামী লীগকে নিয়ে নানা বিতর্ক রয়েছেন এবং তাদের বিষয়ে একটি বিচার কাজ চলছেন এবং এই সব কিছু শেষ হওয়ার পর যদি তারা মনে করেন বা দেশের মানুষ মনে করেন যে আওয়ামী লীগকে আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে, তাহলেই কিন্তু সেই ধরনের উদ্যোগ তিনি নেবেন। এছাড়া তার বর্তমানে এখন কোনো সিদ্ধান্ত নেই, তিনি সব কিছুই বলবেন পরিবেশ পরিস্থিতি কিংবা দেশের মানুষের উপর নির্ভর করছেন। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম এবং তিনি আসলে যেহেতু আজকেই তিনি শপথ নিলেন, এরপরেই তিনি দায়িত্ব গ্রহণ করবেন। দায়িত্ব গ্রহণ করার পর আরও কী চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জগুলো তিনি দেখবেন এবং চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করা যায় সেই বিষয় নিয়ে তিনি বলছেন যে এরপরে তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন, তার প্রতিটি বিষয় তিনি গণমাধ্যমকে জানাবেন এবং দেশের মানুষকে সঙ্গে নিয়ে একটি নির্বাচন করবেন এবং শুধু জাতীয় নির্বাচন নয়, আরও বেশ কিছু নির্বাচন কিন্তু এর সাথে রয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন সহ বেশ কিছু নির্বাচন আসলে এই নির্বাচন কমিশন করে যাবেন এবং সেই লক্ষ্য নিয়েই তিনি তার যে অন্যান্য নির্বাচন কমিশনার রয়েছেন তাদেরকে নিয়ে তিনি কাজ করবেন। রাকিব, আপনাকে ধন্যবাদ। অতীতে নির্বাচন কমিশন যে শপথ ভঙ্গ করেছে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। দুপুর নির্বাচন ভবনে সংস্কার বিষয়ে নাগরিক সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন তিনি। বলেন, আলোচনা তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা কেউ করেননি। তিনি আরও বলেন, নারীর জন্য সরাসরি আসন থাকতে হবে, নির্বাচন কমিশনের আইন পরিবর্তন করতে হবে। আমাদের অতীতের নির্বাচন কমিশনগুলো যে কলঙ্কজনক নির্বাচন করেছে, পাতানো নির্বাচন করেছে, তো তারা এটা করার মাধ্যমে তারা শপথ ভঙ্গ করেছে, তারা সংবিধান লঙ্ঘন করেছে এবং এর তাদেরকে বিচারের আওতায় আনা কথা প্রায় সবাই বলেছে। নির্বাচন কমিশন সহ অত্যাবশ্যকীয় যেসব সংস্কার প্রয়োজন তা সম্পন্ন করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে যুক্তরাজ্য শাখা বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান বাংলাদেশের প্রত্যাবর্তন উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ দাবি করেন। মঈন বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে। আপনারা দেখেছেন একবার 2018 সালে তারা রাজপথে নেমেছিল, পরবর্তীতে 2024 জুলাই আগস্টে তারা রাজপথে থেকে এদেশ থেকে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করেছে এবং আওয়ামী লীগ কাপুরুষের মতো তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে।
ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার, বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদান ও যৌক্তিক রুট পারমিট সহ 11 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করছেন রিক্সা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। সকাল 11:30টার দিকে প্রেস ক্লাবের সামনে সড়ক আটকে বিক্ষোভ করছেন তারা। আরও জানাচ্ছেন নুসরাত শারমিন। ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার, বিআরটিএ কর্তৃক লাইসেন্স এবং যৌক্তিক রোড পারমিটের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করছে রিক্সা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। ব্যাটারি চালিত যানবাহন বন্ধের আদেশে ঢাকা মহানগরীতে 8 থেকে 10 লাখ চালক সহ কর্মহীন হয়ে পড়েছেন প্রায় 12 লাখ মানুষ। তাই বিকল্প কোনো ব্যবস্থা না করে তাদের চলাচলে দেয়া হাইকোর্টের নিষেধাজ্ঞা কোনোভাবেই মেনে নেবেন না তারা। দ্রুততম সময়ের মধ্যেই নির্দেশনা প্রত্যাহারের দাবি তাদের। আমাদের দাবি একটাই, হাইকোর্টের যানবাহন যে নিষিদ্ধ করছে এটা প্রত্যাহার করে আমাদের লাইসেন্স প্রদান করুক। আমরা সরকারকে ব্যাট দিতে রাজি আছি। কিস্তি থেকে গাড়ি নামাই আমরা অটো রিক্সা কিনছি আমাদের সংসার চালানোর জন্য। আমরা চাই হাইকোর্টের থেকে আমাদের দাবি দাবাগুলো মেনে নেক। গাড়ি নিয়ে এখন আমরা বেকায়দায় পড়ে গেছে, সরকার 3 দিনের মধ্যে বন্ধ করে দিয়েছে। এখন আমরা কিভাবে বাঁচবো? অবিলম্বে হাইকোর্টের আদেশকে আপিল করে দ্রুততম সময়ের মধ্যে বাতিল করার দাবি জানিয়েছেন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। সেই সাথে যৌক্তিক রোড পারমিট দেওয়া সহ লাইসেন্স প্রদানের জোর দাবি তাদের। সরাসরি সরকারের দায়িত্বশীল অবস্থান থেকে আশ্বাস চাই, এই মামলা প্রত্যাহারে সরকার আপিল করবে। 2, এই গাড়ির চলাচলের যেই নীতিমালা প্রণয়ন দরকার, ড্রাইভিং লাইসেন্স দরকার, গাড়ির লাইসেন্স দরকার, রুট পারমিট দরকার, সেই রুট পারমিটের ব্যবস্থা করবে। ব্যাটারি চালিত যানবাহন চলাচলে নীতিমালা প্রণয়ন, চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান এবং আন্দোলনে আটক ও গ্রেফতার হওয়াদের অবিলম্বে মুক্তির দাবি সহ বেশ কয়েকটি দাবিতে সরব ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করবেন তারা। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। 4টি বিসিএস এর মাধ্যমে মোট 18,149 জনকে নিয়োগ দেবে সরকার। এর মধ্যে ক্যাডার পদে 12,710 জন এবং নন ক্যাডারে 5,439 জন। দুপুরে সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমানের সংবাদ সম্মেলনে তথ্য জানান। তিনি বলেন, ক্যাডার পদে 43তম বিসিএসে 2064 জন, 44তম বিসিএসে 1,710 জন, 45তম বিসিএসে 2,309 জন, 46তম বিসিএসে 3,140 জন এবং 47তম বিসিএসে 3,087 জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া নন ক্যাডার পদে 43তম বিসিএসে থেকে 642 জন, 44তম বিসিএসে 1,791 জন, 45তম বিসিএসে 1,570 জন, 46তম বিসিএসে 1,111 জন এবং 47তম বিসিএসে 325 জন ক্যাডার এবং নন ক্যাডার পদে 1,18,149 জনকে নিয়োগ দেওয়া হবে। বান্দরবানের রুমা উপজেলা সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকিচিন ন্যাশনাল আর্মি 3 সন্ত্রাসী নিহত হয়েছে। আজ দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। কেএনএ ওই আস্তানা সেনাবাহিনী অভিযান এখনও চলমান রয়েছে। জানা যায়, আজ সকাল থেকে রুমার দুর্গম 1 নং পাইন্দু ইউনিয়ন 6 নং ওয়ার্ড কুট্টাঝিরি মুন্নং পাড়া এলাকায় কেএনএফ এর আস্তানা অভিযান পরিচালনা করেন বাংলাদেশ সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কেএনএফ সদস্যরা কুট্টাঝিরিতে অবস্থান করছে, তার ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় কেএনএফ এর 3 সন্ত্রাসী নিহত হয়েছে। বিপুল পরিমাণ অস্ত্র, গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। প্রসঙ্গত, 2020 সাল থেকে পার্বত্য জেলার পাহাড়ি সম্প্রদায়ের বম জনগোষ্ঠীর কিছু বিপদগামী যুবক কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ নামে একটি সশস্ত্র সংগঠন গড়ে তোলে। এদিকে তাদের সশস্ত্র কার্যক্রম বেড়ে যাওয়ায় তাদের নির্মূলে 2022 সালের অক্টোবর মাস থেকে বান্দরবানে যৌথ বাহিনী অভিযান শুরু হয়। আশুলিয়া তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ডের ঘটনা আজ এক যুগে এসে দাঁড়িয়েছে। দীর্ঘ এক যুগের শেষ হয়নি নিহত পরিবার আহাজারি ও আহত শ্রমিকদের চিকিৎসা সেবার আকুতি। বিদেশি প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতা কিছুটা স্বস্তি আসলেও আতঙ্ক কাটেনি শারীরিকভাবে অক্ষম অনাহারে থাকে মানুষগুলো। জীবন কাটছে অবহেলায়। বর্তমান সরকারের আহত শ্রমিকদের পাশে দাঁড়ানো ও শ্রমিক স্মরণী করার দাবি জানান শ্রমিক নেতা ও সচেতন মহল। আশুলিয়া প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেন রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস।
আশুলিয়ার নিশ্চিন্তপুরে ২০১২ সালের ২৪ নভেম্বর তোবা গ্রুপের তাজরিন ফ্যাশনসের ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিক পুড়ে মারা যায়। গুরুতর আহত হয়ে বেঁচে যায় আরও কয়েক শতাধিক শ্রমিক। নানা অবহেলা আর দুঃসহ সেই স্মৃতি সহ্য করে নিশ্চিন্তে ঘুমোতে পারেন না তারা। হতাহত অনেক শ্রমিক কর্মক্ষমতা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন, না পাচ্ছেন কাজ, না পাচ্ছেন সহযোগিতা। অনেক পরিবার অভাবের তাড়নায় ছেলেমেয়ের লেখাপড়া বন্ধ করেছে, কাজ করছে পোশাক কারখানায় বা চায়ের দোকানে। তাজরিন ফ্যাশনে আমরা চাকরি করছি, ৬টা ১৫ মিনিটে দুর্ঘটনা। ম্যানেজমেন্টের লোকেরা বলতেছে যে তোরা কাজ করো, আমরা দেখতেছি। এই দেখতেছি কইতে কইতে নেশে দেখি যে উধাও করি রাধা করে আগুন উঠছে। আমার বাইরে চাকরি করতো, সে মারা গেছে। তার একটা বাচ্চা আছে, সে ঠিক মতন কোনো টাকা পয়সা সৎ মা ঘরে থাকলে তো কিরকম জানেনি, তাদের আমরাই এখন দেখাশোনা করি। প্রথমে কিছু সহযোগিতা পেলেও চিকিৎসার খরচ বেড়ে হয়েছে দ্বিগুণ। পরিবারের অভাব মেটাতে কোনো কুলি পাচ্ছেন না অসহায় শ্রমিকরা। নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে অনিশ্চয়তা কাটাতে তাজরিন ফ্যাশনসের আহত শ্রমিকদের জীবন চলছে ধুকে ধুকে। এক গ্রামের ভিতরে গেলে মনে করেন ১০-১২ জন মৃত্যুর খবর পাওয়া যায়। তাদেরকে কোনো কিছু দেওয়া হয়নি, একবারে যা মোটামুটি দিচ্ছে তাই, আর কোনো খোঁজ খবর নেই। আহত যারা ছিল অনেকে টাকা পয়সা পাইছে, আমরা কিছু পাইনি। আমাদের সরকারের কাছে অনেক দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের জন্য দেখে। শ্রমিকদের পাশে দাঁড়াতে বর্তমান সরকারের সুদৃষ্টি জরুরি বলে মনে করছে সচেতন মহল। অনেকে চিকিৎসা সেবার জন্য একেবারে অনুদান থেকে বঞ্চিত রয়েছে, তাদেরকে যদি খুঁজে বের করে অনুদান দিয়ে উপকৃত করা হয়, তাহলে সেই অবহেলিত শ্রমিকদের জীবনটা রক্ষা পাবে। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস সরকারি সফরের অংশ হিসেবে ভারতীয় উপমহাদেশে আসার পরিকল্পনা করছেন। চলতি বছরের শুরুর দিকে শরীরে ক্যান্সার শনাক্ত হওয়ার পর বিদেশ সফর থেকে বিরত রয়েছেন ব্রিটিশের রাজা। তবে কিছুদিনের মধ্যে তিনি বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সফর করতে পারেন বলে দেশটির সংবাদ মাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে জানানো হয়েছে। ঠিক কবে নাগাদ ব্রিটিশ রাজা ও রানীর এই সফর শুরু হতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি ডেইলি মিরর। গত বছর সেপ্টেম্বরে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তৃতীয় চার্লস সব ধরনের সফর বাতিল করতে বাধ্য হন। তবে ভারত উপমহাদেশের ৩ দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সফরে এই পরিকল্পনার মাধ্যমে পুনরায় তার সফর শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘরোয়া ক্রিকেটে যুক্ত হলো আরও একটি আসর। বিপিএল এর আগে অনুষ্ঠিত হবে NCL T20 নামে সংক্ষিপ্ত সংস্করণের এই ফরম্যাট। রাজধানীর একটি 5 তারকা হোটেলে জমকালো আয়োজন টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়। 7টি বিভাগীয় দল ও ঢাকা মেট্রো নামে আরও একটি দল মিলে মোট 8টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। 11 ডিসেম্বর মাঠে গড়াবে প্রথম আসর, শেষ হবে 23 ডিসেম্বর। 2টি ভেন্যুতে হবে খেলা। গ্রুপ পর্বের ম্যাচ হবে সিলেটে, এরপর কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ হবে মিরপুরে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও আমিন খান। এখন থেকে প্রতি বছরই বিপিএল এর আগে মাঠে এইভাবে গড়াবে, যেখানে অংশ নেবে শুধুমাত্র স্থানীয় ক্রিকেটাররা। এই জায়গাটা আমি একটু এমফাসিস দিচ্ছি, এটা কতটা গুরুত্বপূর্ণ আপনি জানেন। আমাদের সবসময় আমরা বলি ওভারসিজ প্লেয়ার আর লোকাল প্লেয়ার একসাথে খেললে সবসময় তারা ড্রেসিং রুম শেয়ার করবে, কিছু শিখতে পারবে। বাট সেই ওভারসিজ প্লেয়ারের সাথে খেলার আগে যে একটা প্রস্তুতি, এটা কিন্তু খুব ভালোভাবে সম্পন্ন হবে এই টুর্নামেন্ট থেকে।